নেপাল কি হলো, আপনি কি বুঝছেন? নেপাল এমন না যে খুব শান্ত শিষ্ট একটা ঘুমিয়ে থাকা দেশ ছিল। 2008 থেকে আজকে তো 25 হলো, এই 17 বছরে 14 বার প্রাইম মিনিস্টার বদলায়। তো এই অস্থিরতা নেপালে ছিল। লোকে বলছে জেন জি করেছে, কিন্তু কিছু নির্দিষ্ট জিনিসকে ধ্বংস করা হলো। যেমন ধরুন হিলটন হোটেল, আপনি যদি দেখেন আশেপাশের বাড়ি একটাতে আগুন লাগে, যেটা দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ জেন জি করেছে, তার সাথে কিছু মদতও আছে। এই যে দেশগুলো রয়েছে ধরুন নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, এদের ডেমোক্রেসির সাথে ইন্ডিয়ার ডেমোক্রেসির তফাৎটা কোথায়? ভারতবর্ষের ডেমোক্রেসি, পাকিস্তান বা বাংলাদেশে এতবার আর্মি কু হলো, কিন্তু ভারতবর্ষে কখনো এই আর্মির কুটা হলো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশে সেনাবাহিনী শাসন করেছে সেই দেশ উচ্ছন্নে গেছে। সেনাবাহিনী ইজ নট কম্পিটেন্ট টু রান এ কান্ট্রি। অনেকে দাবি করছে যে রাজতন্ত্র ফেরত চাই। আমি এখন অবধি কনভিন্স না বদমাইশ গণতন্ত্র বেশি খারাপ না ভালো রাজতন্ত্র বেশি খারাপ। এক এক সময় না ডেমোক্রেটিক দেশগুলোকে দেখে তো মনে হয় সরকার কেমন পঙ্গু হয়ে যাচ্ছে, কারণ গণতন্ত্রের কিছু উইকনেস থাকে। গণতন্ত্রে অধিকারটা বড্ড বেশি থাকে, কর্তব্যটা একদম কম থাকে। আমরা মানে ভারত কোথায় আছি? এই শতাব্দীটা ভারতের, যে আপনি আমাদের ভালোবাসতে পারেন, আমি পৃথিবীর কথা বলছি, ভালোবাসতে পারেন ভারতবর্ষকে, ঘৃণা করতে পারেন, ইগনোর করতে পারবেন না। ইউ ক্যানট হ্যাভ এ পার্টি উইদাউট ইন্ডিয়া। নমস্কার, আমি জানি যে আজকের এপিসোডটা আপনারা পুরোটা না শুনে নিজেরাই থাকতে পারবেন না। আজকের অতিথি ব্রিগেডিয়ার দেবাশিস দাস, অসম্ভব অভিজ্ঞতা তার রয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী, আর্ম ফোর্স এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব দুটো বিষয় নিয়ে। এক, আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক কী রকম চলছে সেই বিষয় নিয়ে, আর দ্বিতীয়ত মূল ফোকাস থাকবে নেপালে যে ঘটনাগুলি ঘটছে, যে সরকার পরিবর্তনের ঘটনাগুলি ঘটছে, সেটা কেন হলো, কিভাবে হলো এবং তার এফেক্টে ভারতবর্ষে কি ঘটতে পারে সেই বিষয় নিয়ে। তো আলোচনা শুনুন। তবে আলোচনা শুরুর আগে আমাদের আজকের এপিসোড স্পন্সর, তাদেরকে ধন্যবাদ জানাই। এপিসোড স্পন্সর বিরিয়ানিজম। বিরিয়ানিজম একটি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড, যেটি শ্রীরামপুরে একটি 5 তলা বিরিয়ানি মল ওপেন করতে চলেছে। তো আপনারা যারা বিরিয়ানি লাভার, তারা বিরিয়ানিজমে ডেফিনেটলি ভিজিট করতে পারেন। আমি বিরিয়ানিজমের লিঙ্ক বা অ্যাড্রেস সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তবে এখন চলুন আড্ডা দেওয়া যাক, কিংবা গল্প করা যাক, কিংবা অনেক কিছু জানা যাক ব্রিগেডিয়ার দেবাশিস দাস মহাশয়ের থেকে। স্যার, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। অনেক প্রশ্ন রয়েছে, তবে আজকে শুরুটা যেটা দিয়ে করব, যে ঘটনাটা চলছে নেপাল। करप्सन हामी एभ्री मान्छेको गल्लीमा आज फ्रस्ट्रेसन छ गाइस, स्ट्रेस छ मान्छेले। কি হলো, আপনি কি বুঝছেন? নেপাল এমন না যে খুব শান্ত শিষ্ট একটা ঘুমিয়ে থাকা দেশ ছিল ভুটানের মতো না। আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে, নেপাল, ভুটান এবং মিয়ানমার, যাদের সাথে আমরা বর্ডার শেয়ার করি, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, এছাড়া যাদের সাথে বর্ডার শেয়ার করছি না কিন্তু একদম আমাদের ঘাড়ের কাছে এবং আমাদের সঙ্গে তাদের ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হয়, হচ্ছে শ্রীলঙ্কা আর মালদ্বীপস, টু সাম এক্সটেন্ট মরিশাস, ভারত মহাসাগরের দেশ। এর মধ্যে নেপাল ছিল মানে 250 বছর রাজার রাজত্ব চলে। তারপরে কিছুদিন একটা মাওবাদী একটা মুভমেন্ট চলে, অস্থিরতা চলে। 2008 সালে একটা গভর্নমেন্ট ফর্ম হয় এবং ডেমোক্রেটিক সোকল গভর্নমেন্ট উইথ কমিউনিস্ট সাপোর্ট। এবং 2008 থেকে আজকে তো 25 হলো, এই 17 বছরে আপনি ভাবলে মানে অবাক লাগবে, 14 বার প্রাইম মিনিস্টার বদলায়, ভারতবর্ষের 3 বার। তো এই অস্থিরতা নেপালে ছিল,
কেন হচ্ছিল? কারণ যারা ঘুরে ফিরে কিছু মানুষ নেপালের মিউজিক্যাল চেয়ারের মতো জাস্ট দুর্নীতি করবার জন্য, একটা দেশকে ছিবড়ে করবার জন্য, তারা নিজস্ব স্বার্থের জন্য দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের ভবিষ্যৎ জলাঞ্জলিতে দিচ্ছিল। এবং টু সাম এক্সটেন্ট আপনি বলতে পারেন যে ভারতবর্ষেরও একটু পীড়াদায়ক হয়ে যাচ্ছিল তাদের ফরেন পলিসি, যেটা আগে ছিল না। যেটা ওই রিসেন্টলি লিপুলেকে হয়েছে, তার আগেও হয়েছে। যেমন নেপালের প্রধানমন্ত্রী, যিনি এখন সদ্য রিজিগন করেছেন, ইনি এটা তৃতীয়বার প্রধানমন্ত্রী, তার আগে উনি দুবার প্রধানমন্ত্রী ছিলেন। আরেকজন আছেন শের বাহাদুর দৌবা, এনাকে আপনারা দেখেছেন টিভি চ্যানেলে মার খেতে রিসেন্টলি, জামা কাপড় খুলে পেটাচ্ছিল। আরেকজন আছেন, ইনি হচ্ছেন প্রচণ্ড, ইনি হচ্ছেন অপোজিশন লিডার। এরা ঘুরে পুরে পাওয়ার ভোগ করেছে। এবং কীরকম ব্যাপারটা, যে একজন কংগ্রেস পার্টি, একজন বলতে গেলে মানে সে আল্ট্রা লেফট মার্কসিস্ট লেনিনিস্ট, আরেকজন হচ্ছে মাওয়িস্ট সেন্টার, এই তিনজন মিলে কোয়ালিশন করে করে মানে সরকার চালিয়ে গেছে। এবং একে অপরকে দেখেছে, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইউর ব্যাক। এবং কেউ অপোজিশনে তো কেউ পাওয়ারে। এবং নেপালের যত রকমভাবে পারে নেপালকে উচ্ছনে নিয়ে গেছে এরা। এবং মারাত্মক করাপশন, মারাত্মক বেকারত্ব, মারাত্মক আপনি বলতে পারেন এক শ্রেণীর লোকেদের হাতে অঢেল পয়সা এবং মানুষের ক্ষোভ, এটা ছিল। প্লাস কিছু দেশ আছে যারা নেপাল নিয়ে ইন্টারেস্টেড। আপনি যদি ভৌগোলিক অবস্থান দেখেন নেপালের, নেপাল তো ল্যান্ডলক, নেপালের কাছে সমুদ্র নেই। বাংলাদেশটা আপনি যদি দেখেন একটু সমুদ্র আছে, একটা ঘোড়ার পায়ের মতো ভারত, চারদিকটা বাংলাদেশের, বা তলায় বঙ্গোপসাগর আছে। নেপালের কিছুই নেই, ওপরে চীন, নিচে আর বাঁদিকে ডান দিকে ভারত। তো ফলে চীন অবভিয়াসলি নেপালে ইন্টারেস্টেড হবে, ভারতও ইন্টারেস্টেড হবে। এবং কিছু বৃহত্তর দেশ যারা চীন বা ভারতের সঙ্গে কোনো কম্পিটিশন থাকতে পারে বা তাদের কন্ট্রোলে রাখতে চায়, যেমন ধরুন আমেরিকা, তারাও নেপালে ইন্টারেস্টেড হবে। আর কিছু দেশ যারা ভারতের সাথে শত্রুতা করতে চায়, যেমন ধরুন পাকিস্তান, তারাও নেপালে ইন্টারেস্টেড হবে। ফলে নেপালের ভৌগোলিক বাধ্যবাধকতাতে নেপাল কখনোই স্থির থাকেনি। একটু পিছনে যদি যান, 80-র দশকে নেপালে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পশুপতিনাথ টেম্পলে ঢুকতে দেওয়া হয় না, একদমই তাই, রাইট? এগুলো আমি ওপেন সোর্স থেকে বলছি, আমি কোনো ন্যাশনাল সিক্রেট বলছি না। তারপরে নেপাল একটা টার্বুলেন্সে যায়, ভারতবর্ষের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যায়। এবং সেটা তাদের স্ট্যান্ড পয়েন্টে তারা করেছে, আমাদের স্ট্যান্ড পয়েন্টে হয়তো ভারতবর্ষের তখনকার সরকার করেছে, আমাদের সম্পর্কটা তলানিতে চলে গিয়েছিল। তারপরে আবার বেশ কিছু বছর পরে কোনো অ্যাক্রস পার্টি লাইন্স আবার সম্পর্কটা একটু একটু ঠিক হয়। তারপরে যখন নেপালে একটা প্যালেস কু হয়েছিল, আপনি যদি দেখেন, একটা রাজ পরিবারের সবাই মারা গেল, আর যে মারলো সেও মরে গেল, সে একটু পরে মরলো হাসপাতালে। সেই রাজ পরিবারেরই একজন মানুষ এখন আছেন এবং একজন যুবরাজ আছেন, জ্ঞানেন্দ্র এবং তার ছেলে। এবার তারপরে এলো এই কমিউনিজমের জোয়ার, এবং তারপরে এই 17 বছরে 14 বার প্রাইম মিনিস্টার বদল। তো নেপাল স্থির কখনোই ছিল না। এখন যেটা হচ্ছে সেটা একটা বহিঃপ্রকাশ। এইবার এই ভদ্রলোক আসার পরে ওলি, ইনি কিছু কাজ করেন যেটা আগে আজ অবধি কোনো নেপালি প্রাইম মিনিস্টার করেননি। যেমন ইনি নেপাল ট্রেডিশনালি যখন কোনো প্রাইম মিনিস্টার নেপালে জিতে আসেন, ফার্স্ট ফরেন ভিজিট ভারত করেন, অবভিয়াসলি। কারণ চায়না যেমন বর্ডার শেয়ার করছে, আর কিছু তো শেয়ার করে না। আমরা তো ভাষা শেয়ার করি, আমরা তো কালচার শেয়ার করি, ইতিহাস শেয়ার করি, ভূগোল শেয়ার করি, সংস্কৃতি শেয়ার করি। এবং আমাদের যেটা বলে যে বহু বেটিকা রিস্তা, যেমন আমাদের আর্মিতে একটা রেজিমেন্ট আছে, নেপালি গোর্খা রেজিমেন্ট। তো ফলে সেইটা তো চীনের ছিল না। তো ফলে এইটা কাটসি চলে আসতো যে নেপালে যে হবে সে প্রথম ফরেন ভিজিট ভারতে করবে। এটা ভুটানের জন্য অনেক দেশ আছে পৃথিবীতে যারা আমাদের আশেপাশে, যাদের এই কাটসিটা মেনে চলে, তারা। ইনি চলে যান চায়নায় ফার্স্ট ভিজিট। হ্যাঁ, ইনি করোনার সময় বলেন যে করোনা ভাইরাসের থেকে মারাত্মক ভাইরাস হচ্ছে ইন্ডিয়া ভাইরাস। ইনি আমাদের ধার্মিক একটা চিন্তা ভাবনাকে অ্যাটাক করে বলেন যে রামচন্দ্র নেপালি,
না বললেও পারতো, আমি হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে যাচ্ছি না, এগুলো বলার কি প্রয়োজন আছে? এগুলো উনি কারো দালালি করবার জন্য বলছিলেন। আপনি যদি একটু নেটে যান তাহলে আপনি আরও অনেক কিছু পেয়ে যাবেন, যে ওনার কমিউনিস্ট পার্টির সাথে চাইনিজ কমিউনিস্ট পার্টি যারা সরকার কি সম্পর্ক। এবার ইনি রিসেন্টলি এটা ছেড়ে দেওয়ার পরে, রেজিগনেশন করার পরে বলেছেন যে ভারতের জন্য আমাকে পদ হারাতে হলো। এনাদের কারচুপিটা কোনো কারণ না, এনাদের উদাসীনতা দেশের মানুষের প্রতি কোনো কারণ না, খালি ভারতকে উনি নাকি ভারত বিরোধিতা করেছিলেন বলে ভারত কলকাঠি নাড়ল। যদি সেটা, আমার মনে হয় না সেটা সত্যি, যদি সেটা সত্যি হয় আমি তো গর্বিত, ভারত পারছে এগুলো, ভারতের করা উচিত আমি মনে করি। যে ছোট ছোট দেশগুলো স্পর্ধা কী করে হয়, পৃথিবীর তৃতীয় বা চতুর্থ বৃহত্তম ইকোনমি, পৃথিবীর চতুর্থ বড় সেনাবাহিনী, নিউক্লিয়ার পাওয়ার, স্পেস পাওয়ার, 140 কোটি দেশ, তার সম্বন্ধে এরকম উল্টোপাল্টা কথা বলবার স্পর্ধা কী করে হয়? সে আপনি নেপাল বলুন আর বাংলাদেশই বলুন, আমার মনে হয় কোথাও ভারত বেশি সংযত থাকে এবং খুলে খেলার দরকার আছে। যেমন অফ সিন্দুরে আমার মনে হয় ভারত একটু খুলে খেলেছিল। আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে নেপালকে বলা হয় যে বহু দেশের সিক্রেট এজেন্সি বা ইন্টেলিজেন্স এখানে একটা কাজ করছে। কোথাও গিয়ে আপনার এই যে প্যাটার্নগুলো, যেভাবে শ্রীলঙ্কাতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হলো, বাংলাদেশে সরকার ফেলে দেওয়া মনে হলো, একই দৃশ্য, প্রায় একই দৃশ্য নেপালে চোখে পড়ছে। কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে কোনো ইন্টেলিজেন্স বা একই প্যাটার্ন কাজ করছে। দেখুন, আপনি 3টে নাম বললেন, তাহলে আপনি যদি দেখেন আরও 2টো নাম আমি বলছি। আরব স্প্রিং যেটা হয়েছিল, আরব বসন্ত, বা আপনি এখন যেটা ফ্রান্সে হচ্ছে অনেকদিন ধরে যদি দেখেন, তো কোথাও তো একটা অদৃশ্য শক্তির হাত লোকে বলছে, ইঙ্গিত আছে। এবং অদ্ভুতভাবে সেই শক্তিগুলো, যে শক্তিগুলো কোনো না কোনোভাবে আমেরিকার বিরুদ্ধে চলে যাচ্ছিল বা ফেভারে থাকছিল না একদম। এবং আমি সেখানে আবার মনে করছি যে নেপালের এই ঘটনার সাথে আমি বাংলাদেশেরটার থেকে বেশি মিল পাচ্ছি শ্রীলঙ্কার। কেন বলছি? বাংলাদেশ কিন্তু তৈরি হয়েছিল, বাংলাদেশে যেটা জামাত বলি আমরা বাংলাদেশে, তারা পাকিস্তানের হয়ে বাংলাদেশের মধ্যে সংগঠন করে বেশ বড় জায়গা নিয়ে নিয়েছিল। আমরা যেহেতু বাঙালি, আমরা ওটা বুঝতে পারি না। আমরা সাধারণ বাঙালিরা, আমরা বাংলাদেশ মনে বললেই আমরা মনে করি সেই বাংলাদেশি মানুষটা যিনি আমাকে ইলিশ মাছ খাইছিলেন। দ্যাটস নট বাংলাদেশ এনিমোর, দ্যাট হ্যাজ নেভার বিন ফর দ্য লাস্ট 10 years। ফলে বাংলাদেশে যেটা জঙ্গি এলিমেন্ট, সেটা বিশালভাবে ইনফিল্ট্রেট করে যায়, সেটা নেপালে কিন্তু হয়নি। নেপালের সাথে আমার শ্রীলঙ্কার ব্যাপারটা মনে হয় যে একটা রেজিম চেঞ্জ, করাপশন মেইন ইস্যু, তার সাথে কিছু ইন্টারেস্টেড লোক। কারণ দেখুন, নেপালে আস্তে আস্তে চাইনিজ কন্ট্রোল চলে আসছিল, আমেরিকা তো কখনোই চাইবে না সেটা। ভারতেরও ইন্টারেস্ট নেই, ভারতেরও বিরুদ্ধে আচরণ। তো ইন্টেলিজেন্স এজেন্সি তাদের যদি কাজ করে, আমি তাতে দোষের কিছু দেখি না, রাইট? সেটা যেই করুক, তাদের ক্যাপাবিলিটি আছে, করছে। কে চাইবে না বলুন তো যে আমি পৃথিবীর কন্ট্রোল করব, বা আমার দেশের মানুষরা পৃথিবী কন্ট্রোল করবে, আমার দেশের পাসপোর্ট সব থেকে পাওয়ারফুল হবে, তাই না? তো আমেরিকা চাইলে সেটা ভালো কাজ। যে আমেরিকা যখন চাইছে, ইরানের মাথায় বোম ফেলছে, আবার আমেরিকা চাইছে তো ভেনেজুয়েলাতে অ্যাটাক করে দিচ্ছে, ভিয়েতনামে অ্যাটাক করছে, আফগানিস্তানে অ্যাটাক করছে, ইউনাইটেড নেশনে তো তাহলে কোনো ভ্যালুই নেই। আবার চীন যদি সেটা চায়, বা ভারত যদি সেটা চায়, সেই জায়গাটা পৃথিবীতে নিতে কোনো একদিন আগামী ভবিষ্যতে, তাহলে আমেরিকার মনে কষ্ট হচ্ছে। তো আমি বাংলাদেশের সাথে নেপাল তুলনা করছি না। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, শ্রীলঙ্কার সাথে নেপালের যে ঘটনাটা হয়েছে অনেকটা সেম প্যাটার্ন। এবার এর মধ্যে মতবাদ আছে, লোকে বলছে জেন জি করেছে। এক্স্যাক্টলি, জেন জির আন্দোলন বলছে। জেন জির আন্দোলন, জেন জি তো আন্দোলন করেছে, কোনো সন্দেহ নেই। কারণ ছাত্র শক্তি অনেক জায়গাতেই পৃথিবীতে আন্দোলন করেছে, আমাদের দেশেও অনেক জায়গায় করেছে। আপনি নিজেও ছাত্র লিডার ছিলেন, ঠিক আছে। কিন্তু জেন জির যে কিছু জিনিস আমি দেখছি, আমি কিছু মেইনস্ট্রিম মিডিয়াতে বলেওছি ওপেনলি, যেটা দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ জেন জি করেছে, তার সাথে কিছু মদতও আছে। কারণ মানে এত অর্গানাইজড, একদম আপনি আমার মুখের কথা কেড়ে নিলেন। ক্লিনিক্যাল বার্নিং অফ সিলেক্টেড, মানে কিছু নির্দিষ্ট জিনিসকে ধ্বংস করা হলো। যেমন ধরুন হিলটন হোটেল, আপনি যদি দেখেন আশেপাশের বাড়ি একটাতে আগুন লাগেনি, হ্যাঁ,
খালি ওই হোটেলটায় লেগেছে এবং খুব নিখুঁতভাবে করা হয়েছে। এটা আমার ডিপার্টমেন্ট, তো এইটাতে স্পেশালিস্ট অপারেশন। আপনি যদি আগুন লাগিয়ে দেন পুরো পাড়া পুড়ে যাবে, এখানে একটা আগুন লাগিয়ে দিলে পুরো এই এরিয়া খালি হয়ে যাবে। হ্যাঁ, ওখানে একদম নিখুঁতভাবে হয়েছে। একটি পার্টিকুলার চেন আছে, শপিং চেন, ভাতেনি বলে, এটা হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোর চেন নেপালের। এর 27টার মধ্যে 21টাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোর্টের ডকুমেন্ট পুরানো আছে, জেল ভাঙানো হয়েছে। জেল ভাঙে 15,000 কয়েদি ভারত অভিমুখে যাত্রা করেছে, তার মধ্যে 1000 খানেক ধরাও পড়েছে। নেপাল গভর্নমেন্ট থেকে বলছে যে আমাদের 15,000 কয়েদি পাওয়া যাচ্ছে না, সব চোর বদমাস যত লোক তারা। তো সব কিছু কি স্টুডেন্ট আনরেস্ট? আমার মনে হয় না। জেনজিকে আমরা একটু বেশি ক্ষমতা দিয়ে ফেলছি। জেনজি বলতে কিন্তু আমার বাড়ির লোকেদের মধ্যে অনেক জেনজি আছে, আপনাদের বাড়ির মধ্যেও আছে। তারা, তাদের ক্ষোভ থাকতে পারে, তাদের টেকনোলজি থাকতে পারে, বাট তারা রাস্তায় নেমে আগুন দিয়ে বাড়ি পোড়াচ্ছে। হ্যাঁ, এক প্রধানমন্ত্রীর বউকে আগুনে মেরে দিচ্ছে, তাও সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্য। আমার সেটাতে একটু সন্দেহ আছে। তো একটা ডেফিনিট প্রবলেম আছে নেপালে, বাট আমার মনে হয় তার সাথে কিছু শক্তির মদত আছে। সেটা কার শক্তি আমি এখনো জানি না। আপনার এত অভিজ্ঞতা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবো। আমরা বিভিন্ন তথ্যে পড়ে এসেছি যে ডিপ স্টেট, আমেরিকার সিআইএ এজেন্সি ডিপ স্টেট। আপনার এক্সপিরিয়েন্স দিয়ে কি মনে হয় এই ডিপ স্টেট ব্যাপারটা কি আদৌ এক্সিস্ট করে? 100% করে। এবং আপনারা আজকে এটাকে ডিপ স্টেট বলছেন। আমার মনে হয় আমেরিকার স্টেট পলিসি সারা বিশ্ব জুড়েই এটা ছিল, আজকের না তো। এবং আপনি যদি দেখেন, রাশিয়ার সাথে যখন আমেরিকার কোল্ড ওয়ার পিরিয়ডে, তখন পাকিস্তানকে ইউজ করা হয়, ইউজ করে আফগানিস্তান ট্রাইবসগুলোকে ব্যবহার করা হয় রাশিয়াকে পাগলা করে দেওয়ার জন্য। ফাইনালি রাশিয়া ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, ইউএসএসআর থেকে এখন রাশিয়া হয়ে যায়। আর যেগুলো রাশিয়ার অঙ্গরাজ্য ছিল, যেমন ইউক্রেন, তারা এখন রাশিয়ার সাথে যুদ্ধ করছে। এইবার একটা বই আছে বেয়ার ট্র্যাপ বলে, পাকিস্তান আইএসআইয়ের একজন ব্রিগেডিয়ার লিখেন বইটা। তাতে উনি খুলে লিখেছেন কিভাবে আমেরিকা এটাকে মদত দিয়েছে, এবং সেই টাকা পয়সার একটা অংশ পাকিস্তান অত্যন্ত নিপুণতার সাথে, যেহেতু আমেরিকার সাথে কোঅপারেট করেছিল, অনেক টাকা পয়সা পেয়েছিল, অনেক অস্ত্রশস্ত্র সরিয়ে রাখে ভারতে কাশ্মীর বিচ্ছিন্নতা ছড়াবার জন্য। এবং ঠিক টাইমিংটা যদি দেখেন, ওইদিকে কোল্ড ওয়ার পিরিয়ড, রাশিয়ার ডিসইন্টিগ্রেশন, ভারতে 88 সাল 87 সাল থেকে শুরু হয়ে গেল টাকা পয়সা ওয়েপেন দেওয়া। এবং সেটা পাকিস্তানের মতো গরিব দেশ কোথার থেকে পেল? ওইখানকার যেটা সরিয়ে রাখা জিনিস, সেইটা দিয়ে এই কাজটা শুরু হলো। জেনারেল জিয়াও হক করেছেন। আমরা যারা 90s, তাদের পুরনো কাশ্মীর দেখার এক্সপিরিয়েন্সটা নিয়ে, আমরা ইনসার্জেন্সি দেখতে দেখতেই বড় হয়েছি। তারপর আমাদের এই একদম ছোটোবেলা স্কুল লাইফে আপনারাই লড়েছেন সেই যুদ্ধ। আপনাদের শ্রদ্ধা মানে করে মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু আমি বলছি আমরা জন্মে থেকে কাশ্মীরে ওই ইনসার্জেন্সিটাই দেখে আসছি। একটু আমাকে বলুন, এর আগে সিচুয়েশনটা কি ছিল? মানে 1980, 75, 76। একদম। আপনি যদি কতগুলো হিন্দি সিনেমা দেখেন, তাহলে আপনি দেখবেন ডাল লেকে নাচছে হিরো, হ্যাঁ, হিরোইন বসে আছে, শিকারা আলা সেই ভেনিসের মতো, মানে গন্ডোলা রাইডের মতো করে শিকারা চালাচ্ছে, এবং ইয়াহু এরকম সব গান। বা দেখবেন একটা পাইন জঙ্গল, মানে পাইন গাছের একটা ওই কি বলে ট্রি টানেল, তার মধ্যে দিয়ে ওপেন জিপ চালাচ্ছে। আপনি ধরুন একটু পুরনো যারা আর্টিস্ট আমাদের ভারতবর্ষের, রাজ কাপুর, সেই জমানার লোকেরা, রাজেন্দ্র কুমার, এবং সেখানে জিপে হাওয়ায় উঠছে চুল, এই সিনটা আপনি দেখতে পাবেন। সেটা সত্যিই ছিল, সেটা আমরা দেখেওছি। তারপরে হয়ে যায়, তখন কি প্রবলেমগুলো ছিল না? না, ছিল না। মানে শুরু হয় জঙ্গি হামলা হতে পারে, এগুলো ছিল না। আচ্ছা, ছিল না। ইচ্ছাটা ছিল এইটা করে জিয়াউল হক বলে পাকিস্তানের একজন আর্মি জেনারেল, যিনি পরে রাষ্ট্রপতি হন এবং দেশ চালান। উনি চেয়েছিলেন যে পাকিস্তানকে, উনি আমেরিকার সাথে যেহেতু কোঅপারেট করেছিল পাকিস্তান এই রাশিয়ার বিরুদ্ধে, ফলে যে টাকা পয়সা পাচ্ছে তার একটা অংশ নিয়ে ওনারা 71-এর প্রতিশোধ নেবেন। আচ্ছা, কারণ কি হয়, যখন যখন আপনারা কোথাও যাবেন, ওই ছবিটা দেখবেন যে একজন পাকিস্তানি জেনারেল সই করে দিচ্ছে আর কোনোদিন করব না,
জেনারেল নিয়াজির কথা বলছি, জেনারেল জগজিৎ সিং অরোরাকে, যে ছবিটা সবাই দেখেছে আমাদের 93,000 সৈনিক নিয়ে। ওইটা দেখলে ওদের খুব গাত্র দেওয়া হয়, ওদের খুব কষ্ট হয়। এবং হালে যখন মাঝখানে একটি অশান্তি হচ্ছিল, তখন কোন দেশের একজন ভাইস প্রেসিডেন্ট, তিনি আফগানের বোধহয়, আফগানিস্তানের সাথে যখন ঝামেলাটা চলছিল, তখন উনি বললেন যে পাকিস্তানের ওই ছবিটা দেখে আমরা চিন্তা করি যেটা স্যারেন্ডার কেন করেছিল, এমনি করে অপমান করেন। তো ওইটার ওইটার বদলা নেওয়ার জন্য সেই ওনার যেটা, এটাকে বলা হয়েছিল যে ব্লিড এলিফ্যান্ট উইথ 1000 কাটস, মানে ইন্ডিয়া বড় দেশ, আমরা কোনোদিন যুদ্ধে জিততে পারবো না, বাট আমরা যদি ছোট 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 আঘাত করতে থাকি তাহলে ইন্ডিয়া রক্তক্ষয় মরে যাবে, তাই জন্য সারা ভারতবর্ষে ছড়িয়ে দাও। তো আপনি একটু আগে যেটা প্রশ্ন করলেন যে নেপালে একটা, তো পাকিস্তানেরও নেপালে প্রচুর ইন্টারেস্ট আছে, ISI প্রচুর, এবং পাকিস্তান সবসময় চেষ্টা করে যে যত রকমভাবে পারা যাক ইন্ডিয়াকে ঘেরা হোক, সেটা চীনের মাধ্যমে হোক, আমেরিকার মাধ্যমে হোক, নিজেরা করুক। তো সেই বারংবার এরা করছে এবং বারংবার মার খাচ্ছে। আপনি যদি দেখেন 65, 71, কার্গিল যুদ্ধ, সিয়াচিন গ্লেশিয়ার, অফ সিন্দুর, তো একটা হিস্ট্রি হয়ে গেছে এবং এখন বোধহয় অভ্যাস হয়ে গেছে যে ভারতের কাছে মার খাবো, আবার কিছুদিন পর একটা কিছু করব। তো এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। আপনার সাথে আলোচনা হলো, অনেক ব্রড টপিকে চলে যাই, বাকি রইল অনেকগুলো। আমি আরেকবার নেপালে ফিরে আসছি, সেটা হচ্ছে আরেকটা ইস্যু নিয়ে, যেটা নিয়ে আমরা ছোট করে কথা তুললাম, যে ওদের সম্ভবত কালাপানি লেক আর একটা হচ্ছে লিপু লেক, এই বর্ডার ডিসপিউটটা কি সমস্যা তৈরি হলো? দেখুন, আমাদের সাথে নেপালের 1750 কিলোমিটার মতো বর্ডার। ভারতবর্ষের 5টা রাজ্য এই বর্ডারে আছে, আমাদের পশ্চিমবঙ্গ আছে, পাশের বিহার আছে, ইউপি আছে, উত্তরাখণ্ড আছে, আর হিমাচল প্রদেশ আছে, এই 5টা রাজ্য। এইবার লিপু লেক ব্যাপারটা কি? এটা হচ্ছে অনেক বছর আগে, 1816 বা 17, মানে আজ থেকে প্রায় 200 বেশি বছর আগে, 210 বছর আগে, তখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল এবং নেপালের সাথে ব্রিটেনের মানে ব্রিটিশ ইন্ডিয়ার একটা ঝগড়া হয়, মারপিট হয়, অ্যাংলো নেপালি ওয়ার বলে সেটাকে। সেই যুদ্ধের পরে এই বর্ডার ডিসাইড করা যে নেপালের বর্ডার এক্স্যাক্টলি কোথা থেকে কোথায় হবে এই কিংডমের, এবং সেখানে লিপু লেক হচ্ছে একটা পাস। যেমন আমাদের পাস আছে নাথুলা পাস সিকিমে, কাশ্মীরে আছে জজিলা পাস, খারদুংলা পাস আছে লের কাছে, সেরকম আর কি লিপু লেক একটা ইম্পর্টেন্ট গিরিপথ। এবার কেন ইম্পর্টেন্ট? এইখানটাতে চায়না, নেপাল, ইন্ডিয়া 3টে দেশের একটা ট্রাইজাংশন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কৈলাস মানসরোবর যাত্রার এটা ট্র্যাডিশনাল রুট। এবার কৈলাস মানসরোবর যাত্রা 3ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে আপনি নাথুলা পাস দিয়ে যেতে পারেন, একটা হচ্ছে আপনি ফ্লাইটে করে বা ট্রেনে করে নেপালে গেলেন, এবার নেপাল থেকে আপনি কৈলাস গেলেন, আরেকটা হচ্ছে এইখান দিয়ে। এবার অন্য দুটো, নাথুলা আর নেপাল দিয়ে গেলে আপনি 80% ট্রাভেল পাথ অন্য দেশে থাকবেন, 20% আমাদের দেশে থাকবেন। আর এইখানে ঠিক উল্টো, 80% লিপু লেক পাস অব্দি আপনি ভারতে আছেন, তারপর একটুখানি গেলেই কৈলাস মানসরোবর, এবং এটা ট্র্যাডিশনাল রুট। তো এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে কালী রিভার বলে একটা নদী ছিল, এবং ওই যে ট্রিটিটা সই হয়, সেই ট্রিটিটাতে বলা হয় যে কালী রিভারের উৎপত্তি স্থল থেকে এদিকে ভারত, ওদিকে নেপাল। এবার রিভার তো সরে যায়, তো নেপাল ক্লেম করছে যে আমাদের এতটা এক্সট্রা জমি। এই ক্লেমটা ওরা করছিল, সেটা করতেই পারে, ডিসপুট, বর্ডার ডিসপুট চলতে থাকে। আমাদের সাথে অনেক দেশের অনেক বর্ডার ডিসপুট থাকতে পারে। পাকিস্তানের সাথে আমাদের গুজরাটে সার ক্রিক বলে একটা জায়গায় বর্ডার ডিসপুট চলছে, এখন অব্দি রিজলভ হয়নি, চলছে। আচ্ছা, হ্যাঁ, উই মেনটেন। কিন্তু সেগুলোর জন্য নেপাল কি করে, হটকারিতা করবার জন্য একটা এই অলি, মানে চীনের মদতে একটা ম্যাপ নেপালের কনস্টিটিউশনের থ্রুতে নেপালের পাবলিশ করে, হ্যাঁ, অনেকটা জমি দেখাতে। ভারতের রক্ষামন্ত্রী একটা রাস্তা ইনাগোরেট করেন দারচুলা থেকে লিপু লেক, এবং সঙ্গে সঙ্গে ওরা ওটা করে দেয়। তো এখানে তো একদম সম্মুখ সমরে আপনারা আসতে চেয়েছেন, ওইটুকুনি একটা দেশ হয়ে, তাহলে ওইটুকুনি দেশের ক্ষমতা কারা যোগাচ্ছে? কেউ তো যোগাচ্ছে যে আমরা তোমাদের পিছনে আছি। এবার অনেক সময় দেখবেন পাড়াতেও বলে তুই মারপিট কর, আমরা তোর পেছনে আছি, তারপর পেছনে তাকায় কেউ নেই, ফাঁকা। এখানে তাই হলো। এবার বাংলাদেশেরও তাই হলো। বাংলাদেশ তো কিছুদিন আগে চিকেন নেক নিয়েই ফেলছিল, প্রায় কলকাতায় এসে গিয়েছিল বাংলাদেশ, 7 সিস্টার কেটে দিয়েছিল বাংলাদেশ। এখন চুপ, একদম নিস্তব্ধতা।
হ্যাঁ, যে কী হলো, ওই উচ্চাসাগুলো কোথায় গেল? কারণ কেউ তো ওদের মদত দিয়েছিল যে আমরা আছি, তোমরা লড়াই করো। তো নেপাল সেই ভুলটা করে। তো এই লিপু লেকটা নিয়ে এইখানে একটা মার্কেটও আছে, ইন্ডিয়া চায়না ট্রেড। এটা খালি এখানে নেই, হিমাচলে একটা আছে আর নাথুলা পাসে একটা আছে। এই কোভিডের সময় বন্ধ হয়ে গেছিল, বাট আমি নিজে ওই মার্কেট থেকে জিনিস কিনেছি, চাইনিজ জিনিস কিনেছি। আপনারাও কিনতে পারবেন টুরিস্ট হিসাবে। আবার চালু করছে, এইবার যেই এগুলো হচ্ছে ওরা এটা প্রোটেস্ট করছে যে এটা, তখন ইন্ডিয়া বলছে আরে আমরা তো 50 বছর ধরে এখানে বাজার করছি চায়নার সাথে, তো তোমাদের প্রপার্টি হলে তোমরা কেন বাজার করোনি চায়নার সাথে, আমরা কেন করছি? তো এগুলো হচ্ছে নেপালের নতুন পলিসি বলতে পারেন। মানে এগুলো কি চায়নার মদতে হচ্ছে? একদম। আরেকটা এবার প্রশ্ন করছি যে ধরুন যেটা মেন চার্জ সেটা হচ্ছে যে জেনজির এই আন্দোলনের জন্য বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যানটা ট্রিগার করেছে, মূল দেশের মানুষের ক্ষোভটা ছিল হচ্ছে করাপশনের বিরুদ্ধে। তো এই একই ফরম্যাটে কোনোভাবে আপনি এতদিন ইন্টেলিজেন্সের সাথেও কাজ করেছেন, এটা কি ভারতবর্ষের কোনো অংশে এই ধরনের কোনো সম্ভাবনা আছে, নাকি আমাদের ডেমোক্রেসি এতটাই স্ট্রং যে এই ধরনের কু হওয়ার সম্ভাবনা নেই? দেখুন, সম্ভাবনা তো সব কিছুরই থেকে যায়, বাট আমার মনে হয় ভারতবর্ষের কাছে, ভারত সরকারের কাছে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, এইরকম জিনিসকে কন্ট্রোল করবার মতো মেকানিজম আছে। ভারতবর্ষের ডেমোক্রেসি নেপালের মতো আনস্টেবল না, বাংলাদেশের মতো আজ মিলিটারি অফিসার, কাল মিলিটারি অফিসারের বউ প্রধানমন্ত্রী, পরশুদিন মিলিটারি অফিসার রাষ্ট্রপতি, এইরকম দেশ না। হ্যাঁ, আর নেপালের মতো আনস্টেবল যে 17 বছরে 15 বার প্রধানমন্ত্রী পাল্টালো, বা শ্রীলঙ্কার মতো যে রাজপক্সা ফ্যামিলির 22 জন মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সব রাজপক্সা ফ্যামিলি। আপনি যদি রাজপক্সা টাইপ করেন, খালি শ্রীলঙ্কা, কমপ্লিট শ্রীলঙ্কা ওদের। তো এইরকম তো ভারতবর্ষ না। তো এইরকম স্ট্রং ডেমোক্রেসির জন্য, যেটা টুল কিট গ্যাং বলা হয়, যে তারা চেষ্টা করতেই পারে যে বিদেশ থেকে টাকা এলো এবং ভারতে অস্থিরতা, তো আমার মনে হয় ভারতবর্ষের ডেমোক্রেসিতে সেইগুলোকে অ্যাবজর্ব করবার মতো ক্ষমতা আছে। আচ্ছা। এবং ভারতবর্ষতে দেখুন, ভারতবর্ষের, নেপালের পপুলেশন 3 কোটি, ফলে একটা ছোট্ট কিছু হলে নেপাল এফেক্টেড হয়ে যায়। আমাদের পশ্চিমবঙ্গের পপুলেশন 10 কোটি। তো ভারতবর্ষকে এফেক্ট এত সহজে হয় না। আপনি বলুন না, এই মুহূর্তে ভারতবর্ষে যদি কোনো একটা প্রদেশে যুদ্ধ চলে, কাশ্মীরে যেমন ঝামেলা চলে, এখানে আমরা কি এফেক্টেড হই? উই ডোন্ট গেট এফেক্টেড। নেপাল ছোট্ট জায়গা, ভুটান ছোট্ট দেশ, বাংলাদেশ ছোট দেশ কম্পারেটিভলি। তো তাদের কি হয় যে একটা কিছু হলে সামগ্রিকভাবে দেশ ডিস্টার্বড হয়ে যায়। ভারতের ইকোনমি স্ট্রং, আমাদের পলিটিক্স অনেক স্ট্রং, অপোজিশন স্ট্রং, জুডিশিয়ারি স্ট্রং, মিডিয়া খুব স্ট্রং। তো ফলে অনেকগুলো স্ট্রেংথ আছে আমাদের। আমি আশা করছি না যে এইভাবে কিছু হবে। আমার আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে ভুটান এবং নেপালের সাথে আমাদের পাসপোর্ট ছাড়া যাতায়াতের একটা সুবিধা রয়েছে। এবার এই যে নেপালের এই যে সমস্যাটা হলো, যেখানে গভর্নমেন্ট নেই, অ্যাডমিনিস্ট্রেশন নেই, এটার ক্ষেত্রে কি এই ওখানকার ডিস্টেবিলাইজেশনের সুযোগ নিয়ে আমাদের কোনো নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে, যে ওখান থেকে কিছু মানুষ চলে এলো? অফকোর্স। এবং তার জন্য আপনি যদি দেখে থাকেন মেইনস্ট্রিম মিডিয়াতে, আমি দেখছিলাম যে 2টো চেকপোস্ট বানিয়েছে আমাদের রাজ্যে। একটা হচ্ছে এসএসবি চেকপোস্ট, সেখানে এসএসবি চেক করছে যে কারা ঢুকছে। আচ্ছা। এবং তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আরেকটা চেকপোস্ট, তারাও নথি নিচ্ছে যে কারা ঢুকছে। কারণ অফকোর্স আমাদের দায়িত্ব আছে, ক্রিমিনালরা ঢুকে পড়তে পারে। এসএসবি মানে যেটা আমাদের সুরক্ষা বল, যারা সশস্ত্র সীমা বল, তারা তো নেপাল আর ভুটান বর্ডার তাদের দায়িত্বে আছে। আচ্ছা, রাইট। আমাদের দেশের যে বর্ডারগুলো আছে না, হট বর্ডার যেগুলো না, মানে যেখানে রোজ যুদ্ধ চলছে না, সেই বর্ডারগুলো আর্মির কাছে নেই কিন্তু। আচ্ছা। সেগুলো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বলে, সিএপিএফ, তাদের কাছে আছে। বিএসএফ এর কাছে আছে বাংলাদেশ আর পাকিস্তান বর্ডার। ইন্টারন্যাশনাল বাউন্ডারির কথা বলছি, লাইন অফ কন্ট্রোলের কথা বলছি না। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর্মির কাছে আছে। আচ্ছা। হ্যাঁ। তো সেখানে ভুটান আর নেপাল এসএসবির কাছে আছে। তো ফলে এখানে ক্রিমিনালসরা চলে আসতে পারে, অনেক রিফিউজি চলে আসতে পারে যদি গন্ডগোল চলে। তার জন্য প্রত্যেকটা স্টেট পুলিশ, এই 5টা স্টেটের স্টেট পুলিশ জাগ্রত হয়ে গেছে, এসএসবি জাগ্রত হয়ে গেছে, ভারতবর্ষ জাগ্রত হয়ে গেছে। কিছু তো ঢুকবেই। দেখুন পোরাস বর্ডার, এতদিনের সম্পর্ক, কোনো ফেন্সিং নেই, কিছু নেই, মানুষ তো ঢুকবেই। ফেন্সিং থাকা সত্ত্বেও তো মেক্সিকো আর ইউএসএ তো দেখছেন রোজ কি হচ্ছে আর কি। হ্যাঁ। তো ফলে বাট আমার মনে হয় সেটা ম্যানেজেবল, ভারতবর্ষ সেইটুকুনি ম্যানেজ করতে পারবে। আর একটা একটু বিতর্কিত প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে শোনা যায় যে বহু বছর আগে, যখন সম্ভবত নেহরুর আমলে
তখন নাকি প্রধানমন্ত্রী নেহেরুর কাছে এরকম একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল যে নেপালকে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য করে দেওয়া হোক, এবং নাকি কংগ্রেস গভর্নমেন্ট সেটা ডিনাই করে। এই তথ্যটার কি আদৌ কোনো বাস্তবতা আছে? দেখুন, আমিও এটা শুনেছি। হ্যাঁ হ্যাঁ, এবং কিছু ছোট ছোট কিংডম তো আমাদের হয়েছে, যেমন সিকিম 1972 সালে ভারতের হয়েছে, এবং এটার সত্যতা আমি জানি না, বাট তখনকার গভর্নমেন্টের পার্সপেক্টিভে তারা যে ডিসিশনটা নিয়েছিলেন হয়তো সেটা দেশের জন্য তখন বেস্ট ছিল, রাইট? কারণ সবসময় না যে কিছু নিয়ে নিলেই যে আমাদের দারুণ লাভ হবে সেটা নাও হতে পারে, একটা বাফার জন্য থাকা দরকার। তাহলে আমাদের বর্ডারটা কি হতো, চায়নার সাথে হয়ে যেত। হ্যাঁ, এটাই সম্ভবত আমার শোনাতে এটাও তথ্য ছিল যে নেপাল একটি বাফার স্টেট হিসাবে কাজ করবে। তো ফলে চায়না এবং ইন্ডিয়ার আমাদের তো এটাও সম্মান করতে হবে যে তখন যারা ছিলেন তারাও ভোটে জিতে এসেছিলেন, এখন যারা আছেন তারাও ভোটে জিতে এসছেন। তো যে ডিসিশনগুলো নিচ্ছেন আমার মনে হয় না তারা নেপালের প্রাইম মিনিস্টারের মতো নিজের পকেট গরম করবার জন্য নিচ্ছেন। আমার মনে হয় যে তারা দেশের জন্য নিচ্ছেন। এই যে দেশগুলো রয়েছে, ধরুন নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কা, এদের ডেমোক্রেসির সাথে ইন্ডিয়ার ডেমোক্রেসির তফাৎটা কোথায়? জমিন আসমান তফাৎ। নেপালের ডেমোক্রেসি 17 year old, 17 বছরে 14টা প্রাইম মিনিস্টার। তার আগে রাজতন্ত্র ছিল। ছোট্ট দেশ, 3 কোটি পপুলেশন, ইন্ডিয়ার ম্যাক্সিমাম স্টেটের থেকে ছোট। এবার আপনি আসুন শ্রীলঙ্কা, ছোট্ট একটা দ্বীপ, হ্যাঁ, চারদিকে জল। তো সেই ডেমোক্রেসিতে একটা পরিবারই চালিয়ে যাচ্ছে হাজার হাজার বছর ধরে, অনেক বছর ধরে। এবার মিয়ানমার আসুন, কখনো আর্মির হুন্টা সরকার আর কখনো আর্মির বিহেস্টে অন্য কোনো সরকার। বাংলাদেশ মিলিটারি সরকার কত। ভারতবর্ষ তো আজ অবধি মিলিটারি শাসন হয়নি, আমাদের তো এত বড় মিলিটারি আছে। আমাদের ডেমোক্রেসির পাওয়ার আলাদা। আমাদের মনে হয় ফাউন্ডেশন অত্যন্ত ভালো, এবং আমার সেই দিক দিয়ে গর্ব হয় যে এত কিছুর পরেও ভারতবর্ষে করাপশান আছে, ভারতবর্ষে অনেক রকম অশান্তি আছে, অনেক রকম ধার্মিক অশান্তি আছে, বাট তার মধ্যেও ভারতবর্ষ কিন্তু চলেছে একটা অন্য স্পেসে, যেটা এই নেইবারদের সাথে কম্পেয়ার করাটা আমার আপনারও ভুল হবে। ভারতবর্ষকে কম্পেয়ার করতে হলে এখন আমেরিকা বা চায়নার সাথে কম্পেয়ার করা উচিত। কিন্তু আর একটা বিষয়, আপনি আর্মির মানুষ বলে আপনাকে জিজ্ঞেস করছি, যে পাকিস্তান বা বাংলাদেশে এতবার আর্মি কু হলো, এবং একবার সম্ভবত ইন্দিরা গান্ধী শ্যাম মানিক শাহ তখন ছিলেন, তাকে জিজ্ঞাসাও করে ফেলেছিলেন যে তুমি কবে কু করছো, কিন্তু ভারতবর্ষে কখনো এই আর্মির কুটা হলো না। এর পেছনে কি শুধুমাত্র আর্মির ডিসিপ্লিন আছে, নাকি আমাদের পলিটিক্যাল উইল বলুন বা একটা গোটা সিস্টেম কাজ করছে যেটার জন্য আমরা এখনো ডেমোক্রেসিটা মেইনটেইন করছি? আপনি প্রথম কথা, আমি দুটো কথা বলি। ফার্স্ট উত্তরটা দিই, এর পিছনে ভারতবর্ষের পলিটিক্যাল সিস্টেম আছে যাতে এটা না হতে পারে। ভারতবর্ষের সেনাবাহিনী যেমন ভারতবর্ষের অন্যান্য শক্তি, ভারতবর্ষের পলিটিক্যাল লিডারশিপের একটা অস্ত্র, সেনাবাহিনীও আরেকটা অস্ত্র। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশে সেনাবাহিনী শাসন করেছে সেই দেশ উচ্ছন্নে গেছে। কারণ বাড়ির যিনি ঘর পরিষ্কার করেন তাকে দিয়ে রান্না করাবেন না, আর যিনি রান্না করেন তাকে দিয়ে ঘর পরিষ্কার করবেন। হ্যাঁ, সেনাবাহিনী ইজ নট কম্পিটেন্ট টু রান এ কান্ট্রি। তাদের কাজও না সেটা, তাদের ট্রেনিংও সেটাতে না। আমরা লাস্ট রিসোর্স। যখন দেশে কিছু হচ্ছে না, আপনি যদি দেখেন আমাদের দেশেও যে যখন দাঙ্গা হয়, যখন ভূমিকম্প হয়, যখন যুদ্ধ হয়, যখন অলিম্পিক্স হয়, তখন সেনাবাহিনী এসে দাঁড়িয়ে পড়ে। কটা অলিম্পিক মেডেল দেখেছেন আপনি সেনাবাহিনী? চিন্তা করুন না। মেজর ধ্যানচাঁদ চাপা, মিলখা সিং, বিক্রমজিৎ রাঠোর, কারা এনে দিচ্ছে? যখন ব্রিজ পড়ে যাচ্ছে, ওসব ছেড়ে দিন, যখন ঝড় হয়, গাছ পড়ে যায়, তখন সেনাবাহিনীর দরকার হয়। এবং সাধারণ মানুষের পারসেপশনে একটা অর্গানাইজেশন আছে যাকে মানুষ নিরপেক্ষভাবে ভালোবাসে এবং স্থায়ী রাখে, এবং সেটা সেখানেই থাকুক। তারা যেন দেশ শাসন না করে, কখনো যেন এই দিন আমায় না দেখতে হয়। আমি রেক্স মিলিটারি অফিসার হয়ে এটাতে আনন্দ পাবো না, একটু আনন্দ হবে না যে আমার লোকেরা দেশ শাসন করছে, আমার দুঃখ হবে। কারণ আমরা দেশকে দেওয়ার জন্য এসেছি, এবং সেটা দিচ্ছেও।
আপনি এখন দেখেছেন যে কখনো কোনো রাজ্যে যদি কোনো করাপ্ট মিনিস্টার ধরা পড়ে, কিছু ধরা পড়ে, তো তার মেডিকেল করতে বলে কমান্ড হসপিটাল নিয়ে যাও, বলে কিনা? কেন বলে? আস্থার থেকে বলে যে এখানে নিরপেক্ষতা পাবো আমরা। এদের সেই শেষ ভরসার জায়গাটাকে যেন নষ্ট না হয়। এবং আমি 30 বছর সেনাবাহিনীতে কাজ করেছি, মাঝপথে বেরিয়ে এসেছি, মাঝপথে না, শেষের দিকে 8-10 বছর আর কি বেরিয়ে এসেছি। তো আমার মনে হয় যে আমার অনেক কপালগুণ ছিল যে এমন একটি সংস্থার সাথে ছিলাম যেটা ধর্মনিরপেক্ষ, অরাজনৈতিক, যাতে জাতির ব্যাপারটাই নেই, কারণ কোনো রিজার্ভেশনই নেই, তো কোনো রিজার্ভেশন নেই, একটা সোলজারও রিজার্ভ না, এবং একমাত্র যোগ্যতা হচ্ছে মেরিটোক্রেসি। আপনি কোন জাতিতে বা কোন ধর্মতে বা আপনার ব্যাকগ্রাউন্ড কি দেখা হয় না। আমার অনেক ব্যাচমেট আছে যাদের বাবা আর্মির জেনারেল ছিলেন, তারা আমার থেকে লোয়ার র্যাঙ্কে রিটায়ার হয়েছে। আমার বাবা মা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। কোথাও আমরা কোনোদিন কোনো ভেদভাদ দেখিনি। করাপশান কি নেই? হয়তো 1% আছে, যেখানে অন্যান্য অর্গানাইজেশনদের 50%, 60%, 80% করাপশান। সেখানে ম্যাক্সিমাম লোকের আমি দেখেছি একটা সংস্থা যে ত্যাগের ওপরে ভর করে দাঁড়িয়ে আছে, মানে মোটো ইজ ত্যাগ। যেমন আমার রেজিমেন্ট হচ্ছে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি। আমি একটু সাইডে গিয়ে কথা বলছি। এই জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির মোটো হচ্ছে বলিদানম বীর লক্ষণম, মানে ত্যাগই হচ্ছে বীরের লক্ষণ। তো এইটা যদি মোটো হয় তো সেই অর্গানাইজেশন তো সাকসেসফুল হবে। তো আপনি যে কোনো মানুষকে রাস্তাঘাটে, হাটে মাঠে, আমি মানুষের সাথে যখন কথা বলি, যেহেতু আমি মিডিয়াতে আসি, লোকে চিনতে পারে, তাদের মধ্যে ওটা দেখি ভরসা, সেটা পুরো নষ্ট হয়ে যাবে যদি সেনাবাহিনী দেশ চালায়। যে ইচ্ছে দেশ চালাক, ভোট জিতে চালাক, সেনাবাহিনী তো আছে, দাঙ্গায় আছে, ভূমিকম্পে আছে, বন্যায় আছে, অলিম্পিকে আছে, যুদ্ধেও আছে, অপারেশন সিন্ধুরেও আছে। এবার আপনাকে মানে আপনার সাথে আলোচনা করতে গেলে একটা এপিসোডে হবে না, আমি শুরুতেই যেটা বললাম। তবে আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে এই যে নেপালের ঘটনাটা ঘটলো, আমি বারবার নেপালে আসছি কারণ এখন আজকে ওটা নিয়েই আলোচনা করছি। এই যে নেপালে ঘটনাটা ঘটলো, এটার পর ফিউচার ইকুয়েশনটা কি হতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে ভারতবর্ষের সাথে ভবিষ্যৎ সম্পর্কটা নেপালের সাথে কোন দিকে গড়াতে পারে? দেখুন, অলির থেকে খারাপ ভারতবর্ষে তো আর কোনো লিডার হবে না, কারণ অলি তো কমপ্লিটলি বলতে হয় যে চায়নার অঙ্গরাজ্য হয়ে গেছিল উনি, এবং চায়নার এজেন্টের মতো কাজ করছিলেন। তো সেইখানে এখন যাদের নামগুলো শুনতে পাচ্ছি তাদের মধ্যে অতটা বিদ্বেষিতা দেখছি না। যেমন একজন আছেন রিটায়ার্ড চিফ জাস্টিস কার্কি, সুশীলা কার্কি, উনি তো বিএচইউর পড়াশোনা জানা। কালকে ওনার যা ইন্টারভিউ দেখে বুঝছিলাম ভাইবস, তাতে মনে হচ্ছিল যে ভারতের অলি চলে গেছে, ভারতের আপদ গেছে বলতে পারেন। এবার এখান থেকে সম্পর্ক শুরু হবে, কারণ নেপালের কাছে কোনো চয়েস নেই, পেট্রোল কোত্থেকে আসবে? আপনি যদি বলেন, ওরা তো মেনল্যান্ড, মানে ওরা নামেই বর্ডার শেয়ার করে, ওদের মেনল্যান্ড তো অনেক দূরে। চায়নার থেকে একবার না 80-র দশকে ওই ঝামেলাটা হওয়ার পরে নেপাল চেষ্টা করেছিল, সিঙ্গাপুর থেকে পেট্রোল ইম্পোর্ট করবার চেষ্টা করেছিল, যে নেব না ভারতের জিনিস, এমন একটা স্তরে পৌঁছে গেছিল। তারপরে পারেনি। ভৌগোলিক কিছু বাধ্যবাধকতা থাকে মানুষের, সেটা মেনে চলতেই হবে, নেপালের যে গভর্নমেন্ট আসুক। আর এটাও মেনে চলতে হবে যে 1962-র ভারত আর আজকের ভারত এক না। আজকে ভারত ব্রহ্মোস মারে তো লাইন দিয়ে 10টা দেশ দাঁড়িয়ে যায় যে আমাদের ব্রহ্মোসটা কবে অর্ডার দিচ্ছ, আমরাও চাই এই জিনিসটা। ফলে এটা তো অসম্ভব আর কি। এই ইকোনমিক পাওয়ার, এই মিলিটারি পাওয়ারকে, এই স্পেস পাওয়ারকে, এই মানব শক্তির পাওয়ারকে অগ্রাহ্য করে নেপাল যদি এখন চায়নার সাথে বন্ধুত্ব করতে চায়, তাহলে তারা নিজেদের মুখ পোড়াবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা বড় ইস্যু ওখানে দেখা গেছে যে অনেকে দাবি করছে যে রাজতন্ত্র ফেরত চাই। তো এইটা কি করে হলো? মানে যেখানে গণতন্ত্রের জন্য পৃথিবীর বহু দেশে আন্দোলনের পর আন্দোলন হয়েছে, সেখানে নেপালে বলছে যে আমরা রাজতন্ত্র ফেরত চাই। দেখুন, আপনার তো পডকাস্ট, তো আমি আমার মতো করে বলবো। হ্যাঁ, নিশ্চয়ই, আপনার দরকার হলে এডিট করে দেবে, ঠিক আছে? না, একদম আনএডিটেড। না, আমি বলছি, আমি মেইনস্ট্রিম মিডিয়ার লাইভেও বলি, লোকে জানে। এবার আমি এখন অবধি কনভিন্স না যে
বদমাইশ গণতন্ত্র বেশি খারাপ না ভালো রাজতন্ত্র বেশি খারাপ? কেন বলছি এই কথা? আমি অনেকগুলো দেশে গেছি যাদের প্রকারান্তরে রাজতন্ত্র চলছে, সেখানে কিন্তু ক্রাইম রেট খুব কম দেখেছি। হ্যাঁ, নাম নিচ্ছি আমি, ধরুন আরব শাহীতে আপনি গেলেন, ইউনাইটেড আরব এমিরেটস, আপনি শারজায় যান, দুবাইয়ে যান, আবুধাবি যান, সেখানে তো গণতন্ত্র নেই, রাজতন্ত্র। মানুষ নিজের কাজ করছে, অফিস যাচ্ছে, ছেলে বউ সাথে সিনেমা দেখতে যাচ্ছে, মলে গিয়ে খাবার খাচ্ছে, শান্তিতে থাকছে, আর কোটি কোটি টাকা কামাচ্ছে। ট্যাক্স ফ্রি। হ্যাঁ, ট্যাক্স ফ্রি। এবং বাট রাজতন্ত্র, গণতন্ত্র তো নেই। এবার আপনি আবার সুডো ডেমোক্রেসিসও দেখছেন অনেক, যেখানে কিছু পরিবারই চালিয়ে যাচ্ছে ডেমোক্রেসির নামে, যেটাকে ভাই ভাতিজাবাদ বলা হয়, যে একজন পলিটিক্যাল লিডার এলেন, তারপর তার ছেলে মেয়ে ভাই বন্ধু সবরা ঢুকে গেল। তো সেটা কি সত্যি গণতন্ত্র হচ্ছে? আমি জানি না। সেইখানে আই এম নট শিওর মাইসেলফ যে ভালো রাজতন্ত্র কি থাকতে পারে, আমি জানি না। আমি নেপালেরটা সাপোর্ট করছি না, বাট আরেকটা পথ আছে কিন্তু, খালি রাজতন্ত্র আর গণতন্ত্র না, আরেকটা আছে পথ, যেটাও হতে পারে। যেটা হচ্ছে ভারতবর্ষের কিছু রাজারা যখন রাজার শাসন চলে যায়, তারা ভোটে জিতে এমপি হয়ে চিফ মিনিস্টার হয়ে রাজত্ব করেছে কিনা? রাজস্থানে করেছে, আরো অনেক করেছে, তাই তো? নামগুলো তো আপনারা জানেন। আমাদের এই বিজেপি গভর্নমেন্টের সরকারেও তো কিছু মন্ত্রী আছেন যারা রাজা, গোয়ালিয়রের রাজা বলুন, আগে কংগ্রেসে ছিলেন, এখন বিজেপিতে এসেছে। তো তারা একদম ডেমোক্রেটিক প্রসেসে ভোটে জিতে এসছেন। কিন্তু সেটাও হতে পারে এই ভদ্রলোক হয়তো ভোটে দাঁড়িয়ে যাবেন এরপরে এবং জিতে যাবেন, সেটা হলে হোক। গণতন্ত্রের মধ্যে রাজতন্ত্র থাকবে, লোকেরা রাজা মেনে নেবে। আর এই বাট আমি আপনার কথাই বলছি, যেমন জাপানে যদি যান, ডেমোক্রেসি ইজ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, যে অদ্ভুত রকমের ভালো ডেমোক্রেসি। কিন্তু ওখানেও তো একই ঘটনা ঘটলো, এই যে প্রাইম মিনিস্টারকে ওপেন গুলি করে দিল। হ্যাঁ, সেটা তো ক্রাইম। আমি ক্রাইমের কথা বলছি না, আমি বলছি মানে এক এক সময় না ডেমোক্রেটিক দেশগুলোকে দেখে যত বেশি ডেমোক্রেসি, তত মনে হয় সরকার কেমন পঙ্গু হয়ে যাচ্ছে ডিউ টু ভোট ব্যাংক। মানে আমি আমাদের দেশের কথা বলছি না, আপনি ইউরোপের কথা বলুন, আপনি আমেরিকার কথা বলুন, কীরকম দেখা যাচ্ছে যে আমাদের দেশগুলো থেকে বেস্ট, মানে সারা পৃথিবী থেকে সব থেকে ভালো মানুষ গণতন্ত্রে উঠে আসছে রাজনীতিতে। আপনার কি মনে হয় সব সময় কি বেস্ট লোক আসছে? আপনি সব থেকে শক্তিধর যে দেশটি, তার যিনি প্রভু হয়ে আছেন, আপনার কি মনে হয় দ্যাট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট? আমার তো মনে হয় না। মানে ওয়ার্ল্ড ওয়াইডই একটা প্রবলেম চলছে। এটাও আপনাকে জিজ্ঞেস করতাম যে প্রত্যেকটা ডেমোক্রেসিতেই কিন্তু একটা প্রবলেম চলছে। আপনি ফ্রান্সে, নেপালে রিসেন্টলি হলো, বাংলাদেশ কিছুদিন আগে হয়েছে, ইভেন ইউএসএতে গত 2-3 দিন আগে একজন ইউক্রেনিয়ান মহিলাকে মারা হয়েছে। এবং সেটা নিয়ে ওখানে লেফট উইং ভার্সেস রাইট উইং এর একটা, মানে ওরা একটা মুখোমুখি গৃহযুদ্ধের মুখে চলে গেছে ইউএস এর মধ্যে। কালকে একজন ট্রাম্পের বন্ধুকে গুলি করে মেরে দিল হঠাৎ, সেটা আবার ইন্টারনেটে পুরো চাউর হচ্ছে কিভাবে মারলো। হ্যাঁ, কিভাবে মারলো। তো এখানে একটা লেফট উইং ভার্সেস রাইট উইং এর একটা গৃহযুদ্ধের মুখে চলে গেছে। তো এই ডিস্টেবিলিটিটা কি করে এলো? কারণ গণতন্ত্রের কিছু উইকনেস থাকে। গণতন্ত্রে অধিকারটা বড্ড বেশি থাকে, কর্তব্যটা একদম কম থাকে। আমি সবাইকে গালি দিতে পারি, আমি যা ইচ্ছে বলতে পারি, আমি যদি কিচ্ছু না করি, ভোটও না দিই, কেউ কিছু বলতে পারবে না। এইখানে কি হয়, কিছু ফাঁক ফোকর থাকে যেখান দিয়ে দুর্বৃত্তরা আরাম করে রাজত্ব করে। আমি আপনাকে সত্যি বলছি, আমি একবার আমি দুবাই 2-4 বার গেছি। তার মধ্যে একবার প্রথম যখন যাই, তো সবাই বলে দুবাই গেলে একটু সোনা কিনতে হয়। তো আমার স্ত্রীরও সেটা ইচ্ছা ছিল। তো আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে আপনাদের ভালো সোনার দোকান? বলে যেখান থেকে ইচ্ছে কিনুন। বুঝলো যেখান থেকে। আচ্ছা, লোকটা হয়তো বললো না, তাই আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেও একজন ইন্ডিয়ান বন্ধু ছিল দুবাইতে অনেক বছর ধরে, তাকে জিজ্ঞেস করলাম, সেও একই উত্তর। ব্যাপারটা কি, তখন জিজ্ঞেস করলাম, বলছে এখানে তোকে কেউ ঠকালে তাকে মেরে ফেলবে, জেলে ঢুকিয়ে দেবে, বাট ওরা রাজতন্ত্র। আর এখানে আমি দেখি আমাদের মিনিস্টারদের ঠকিয়ে দিচ্ছে, বড় বড় লোকেদের এফডি করে দিচ্ছে উল্টোপাল্টা ব্যাংকে আর কি লোকেরা। তো এইটা গণতন্ত্র। উল্টোটাও হয়, মিনিস্টাররাও ঠকিয়ে দিচ্ছে, উল্টোটাও হয়। তো সেইখানে আপনি যদি চিন্তা করেন, আই ফেল্ট ভেরি সেফ। তো আমার কাছে এর কোনো সহজ উত্তর নেই, বা ডেমোক্রেসির বেটার কোনো আছে কিনা সেটাও জানি না। তবে মবক্রেসি যে ডেমোক্রেসিকে রিপ্লেস করতে পারে না, সেটা আমি নিশ্চিত।
স্ট্রিট জাস্টিস যেটা চলছে নেপালে, যে এক্ষুনি মেরে দাও, জ্বালিয়ে দাও, প্রাইম মিনিস্টারের বউকে মেরে দাও, জ্বালিয়ে পুড়িয়ে দাও, দিস ইজ নট। আমি আপনাকে এই শেষের দিকে এটাও জিজ্ঞেস করবো যে এই যে ঘটনাটা, এই ধরনের সাধারণ মানুষের এই যে এটা তো আলটিমেটলি একটা দেশের খুব একটা লাভ করেনি। তো আই থিঙ্ক আপনার কি মনে হয় এটা তো নেপালেরও লাভের দিকে যাবে না? না, একেবারে লাভ করেনি তা না। আপনি যদি পৃথিবীর ইতিহাসে দেখেন, ফ্রান্সে হয়েছিল, মেরিয়া অ্যান্টোনেটকে গিলোটিনে মারা হয়েছিল। এবং কালকে আমি একটি মিডিয়া চ্যানেলে বলছিলাম যে আপনি যদি প্যারিসে যান, কনকর্ড বলে, যেটা আমাদের এসপ্ল্যানেড আর কি প্যারিসের, সেখানেও গিলোটিনটা রাখা আছে, লোকে সেলফি তোলে। তো এইবার তো এখন তো ফ্রান্স একটা বড় শক্তিধর দেশ, তাদের কাছ থেকে আমরা ফাইটার এয়ারক্রাফট কিনি। হ্যাঁ, তো এমন না যে কুদ থেকে ভালো ফসল ওঠে না, উঠতেই পারে, আবার উঠবে যে তারও কোনো গ্যারান্টি নেই। সময় তার উত্তর দেবে, সময় উত্তর দেবে। বাট একটা জিনিস আমি এখান থেকে মানে হাতে রইল পেন্সিল বলে, তো আমাদের একটা জিনিস উঠে আসছে যে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন একটা অস্ত্র, বিশাল স্ট্রং জায়গা হয়ে গেছে, একটা অস্ত্র, খুব বড় অস্ত্র। আর একটা বিষয় হচ্ছে এই যে নেপালের ডেমোগ্রাফি দেখলে দেখা যায় যে বেশিরভাগ মানুষ সেখানে, মানে ভারতের থেকেও বেশি শতাংশের মানুষ সেখানে হিন্দু। হ্যাঁ, নিশ্চয়ই। তো নেপাল কি ফিউচারে একটা কথাও হচ্ছিল যে ধর্মনিরপেক্ষ থেকে হিন্দু প্রধান রাষ্ট্রে পরিণত করার একটা ওখানকার মানুষের ইচ্ছা চলছে। এই ব্যাপারটা কি হবে? দেখুন, ভারতবর্ষর এখন যা স্ট্যাটাস, ভারতবর্ষ ডেমোক্রেসিকে হাওয়া দেবে। ভারতবর্ষ চাইবে ডেমোক্রেটিক ফর্মে যারা এসছে, সে যেই আসুক, তার সাথে ব্যবসা বাণিজ্য করতে, তার সাথে দোকান খুলতে। এবার তারা হিন্দু কিংডম হোক কি কিংডম হোক, তাতে ভারতবর্ষের এসে যায় না। কারণ ভারতবর্ষ এখন এমন একটা জায়গায় আছে যেখানে আমাদের দেশের একটা বড় পপুলেশন অন্য ধর্মের, এবং তার মধ্যেও চলছে। এবং অনেক সময় আমরা তাদের মানে আমরা অন্য ধর্মের মানুষের সাথে মিশে ফিলও করতে পারি না যে তারা, আরে আপনি মাথাতে ভাবনাটাই আসে না। আপনি আমাকে বলছেন আমার রেজিমেন্ট হচ্ছে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, হ্যাঁ ঠিক আছে, তো আমাদের 40 to 45% মুসলিম, শিখ আর হিন্দু, তো আমরা তো একসাথে যুদ্ধ করি। হ্যাঁ, এবং ধর্মনিরপেক্ষতার পার্ট দিতে পারে ভারতবর্ষকে ইন্ডিয়ান আর্মি। যেখানে আমি আপনাকে বলছি যে যেহেতু আমরা কি করি, আমরা ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু ধর্ম থেকে পালাই না। সেকুলার ডাজন্ট মিন রিলিজিয়ান শাই। আমরা ডঙ্কেকে চোট পে, মানে ড্রাম বাজিয়ে ধর্মটাকে পালন করি। যেমন ঈদ এলে আমি নামাজ পড়তে পারি, গুরুদ্বারাতে গিয়ে আমি আরদাস পড়তে পারি, কারণ যারা আমার সৈন্য আছে শিখ রেজিমেন্টের বা শিখ সৈন্য যারা, তারা তো চাইবে তাদের অফিসারকে সেই দিনটাতে পেতে, যেদিন তাদের বড় দিন। তো চার্চে যেতে পারি, আমি প্রসিডিওরটা জানি কিভাবে ব্যবহার করতে হবে, আর মন্দির তো পারি কারণ আমি জন্মেছি হিন্দু হয়ে। তো ভারতবর্ষের আর্মি ধর্ম নিরপেক্ষ এবং ধর্মতে ইনভলভড, প্রত্যেকটা ধর্মতে। আমাদের ব্যাটালিয়নগুলোতে একটা সর্বধর্মস্থল হয়, সেখানে মন্দির মসজিদ যে জওয়ানদের যে ধর্ম সেগুলো সব লাগানো থাকে, যে যেখানে ইচ্ছে যাও প্রণাম করে চলে আসো। এটা ভারতীয় আর্মির, এটা আমাদের কাছে গর্বের। হ্যাঁ, এবং সেটা ভারতবর্ষেও আপনি যদি দেখেন, আমরা কি সত্যিই দেখি যখন ডাক্তারখানায় যাই, হাসপাতালে যাই, যে ডাক্তারের ধর্ম কি, বা আমরা যখন রেস্টুরেন্টে যাই ওয়েটারের ধর্ম কি, আমরা তো দেখি না। ইনফ্যাক্ট এটা যত দিন যাচ্ছে তত আরো ব্যাপারটা মানুষের সাথে মিলেমিশে থাকাটা আরো বেড়ে উঠছে। এবং আমি আপনাকে বলি, একটি দেশে গিয়েছিলাম যেখানে 90% ওপর ইসলাম পপুলেশন, ইন্দোনেশিয়া। সেখানে গিয়েও আমার খুব কমফোর্টেবল লেগেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার কোনো অসুবিধা হয়নি। ইভেন আমি দুবাইয়ের কথা বলছি, দুবাইয়ের সি বিচ গুলোতে ইউরোপিয়ানরা ওদের মতো করে পালন করছে, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো সমস্যা নেই। তো কোএক্সিস্ট করা যায়। হ্যাঁ, ভারত সেটা কিন্তু পৃথিবীকে শিখিয়েছে। একদমই তাই। আপনাকে অনেক ধন্যবাদ রইল। শুধু শেষে একটাই কথা বলবো যে একজন প্রাক্তন ব্রিগেডিয়ার হিসাবে এই দেশ সম্পর্কে বা আশপাশের দেশ নিয়ে, যে তাদের সাথে কারোর সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, কারোর সাথে খুব খারাপ, কারোর সাথে টালমাটাল অবস্থা, আমাদের সিচুয়েশন নিয়ে কি মনে হয় সেটা একটু যদি বলেন। আমরা মানে ভারত কোথায় আছি? আমার মনে হয় এই শতাব্দীটা ভারতের। প্রথম কথা হচ্ছে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক আর সামরিকটা লাস্টে বললাম, ফার্স্টে বললে আপনি বলবেন আপনি মিলিটারি অফিসার বলে, আগে সামরিক বলছে। সামরিক শক্তি এমন জায়গায় পৌঁছে গেছে
যে আপনি আমাদের ভালোবাসতে পারেন, আমি পৃথিবীর কথা বলছি, ভালোবাসতে পারেন ভারতবর্ষকে, ঘৃণা করতে পারেন, ইগনোর করতে পারবেন না। ইউ ক্যানট হ্যাভ এ পার্টি উইদাউট ইন্ডিয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন ইউরোপ চাইছে ভারতের সাথে ব্যবসা করতে। যে ব্রিটিশ এখানে রাজত্ব করেছিল, সেই ব্রিটিশ এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছে ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে। ইউএইতে মন্দির খুলছে ওখানকার শেখ। তো ইন্ডিয়ার এটা সেঞ্চুরি, এবং আমার মনে হয় ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন পাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক অনেক প্রশ্ন বাকি রইল, অনেক অনেক এপিসোড করা বাকি রইল। আমি জানি আপনারা অনেক প্রশ্ন করবেন, আমি জানি, এটাও জানি যে আপনারা বলবেন যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু একটা বড় অংশ আমরা গল্প করেও কাটিয়েছি, কারণ আজকে আমাদের প্রথম দিন দেখা। তবে এই ধরনের এপিসোড বা ওনাকে নিয়ে এপিসোড চলতে থাকবে। আপনারা কমেন্ট করে জানাবেন যে স্যারের থেকে আপনারা কি কি জানতে চান। আর স্যার, একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই। যেভাবে আপনারা দেশের মানুষের সেবা করেছেন এবং আমাদের পাশে থেকেছেন বা আমাদের শান্তিতে ঘুমোতে দিয়েছেন, তার জন্য অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা স্যার। ইচ্ছা না থাকলেও আজকে সময়ের অভাবে এখানে শেষ করতে হচ্ছে, তবে আমন্ত্রণ রইল, পরে কিন্তু আবার আপনাকে আসতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার।